ওয়েলকাম স্টুডেন্টস। আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশন আমি আজকে প্রথম শুরু করছি ক্লাস 12 এর ইন্টিগ্রেশন। ইন্টিগ্রেশনের কিছু ফান্ডামেন্টাল সূত্র এবং ইন্টিগ্রেশনের একবারে বেসিক্স নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা আজকে করব। তো দেখো, প্রথমেই আমাদেরকে জানতে হবে যে ইন্টিগ্রেশন জিনিসটা কি। খুব সহজভাবে বললে, কারণ এখন আমরা যেহেতু ইউটিউবে পড়াচ্ছি সেই জন্য সময় খুব কম, সহজভাবে আমি একটু ব্যাখ্যা করে দেবো যে ইন্টিগ্রেশন আমরা জানি যে ইন্টিগ্রেশন মানে হচ্ছে অ্যান্টি ডেরিভেটিভ। মানে কি, ডিফারেন্সিয়েশনে আমরা যেটা দেখেছি তার পুরো উল্টো এখানে হবে। ধরো একটি ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে আরেকটি ফাংশন পাওয়া যায়, অর্থাৎ ফাইভ এমন একটি ফাংশন যাকে ডিফারেন্সিয়েট করলে এফএক্স পাওয়া যায়। ঠিক আছে, তাহলে আমি একটা এক্সাম্পল দিই। যেমন ধরো ddx অফ sin x ইকুয়ালস টু আমি কি জানি cos x। এইটা হচ্ছে এখানে তাহলে কি, দিস ইজ phi x, আর এটা হচ্ছে কি তাহলে fx। এখন এই ডিফারেন্সিয়েশনটা কোন একটি ইন্টারভ্যালে ডিফাইন্ড, তাহলে বলা যায় ইন্টিগ্রেশন অফ fx dx মানে, তাহলে এটা তো ছিল fx, তাহলে আমি কি বলতে পারবো, ইন্টিগ্রেশন অফ cos x dx ইকুয়ালস টু কি sin x। তাহলে আবার দেখো, তাহলে যদি phi x কে ডিফারেন্সিয়েট করলে fx পাওয়া যায়, তাহলে fx কে ইন্টিগ্রেট করলে ওই পার্টিকুলার ইন্টারভ্যালে, যে ইন্টারভ্যালে ডিফারেন্সিয়েশনটা ডিফাইন্ড ছিল, তো ওই ইন্টারভ্যালে fx কে ইন্টিগ্রেট করলে কি পাওয়া যায়, phi x পাওয়া যায়। তাহলে ডিফারেন্সিয়েশনে আমরা যা করেছিলাম ইন্টিগ্রেশনে তার উল্টো করছি। আচ্ছা, তোমরা আরো একটা এক্সাম্পল আমি তোমাদের কাছে দিই। ddx অফ tan x তোমরা কি লিখতে, sec square x। তাহলে এটা এখানে কি phi x, এটা এখানে কি fx। তাহলে আমি যদি fx কে ইন্টিগ্রেট করি, তার মানে আমি যদি sec square x কে ইন্টিগ্রেট করি, তাহলে আমি কি পাবো, আমি পাবো হচ্ছে tan x। এবার লেখার কিছু নিয়ম আছে, সেটা থাকবেই, কারণ তোমরা ডিফারেন্সিয়েশনে এক ধরনের নিয়ম ছিল, তাহলে ইন্টিগ্রেশনে একটা অন্য ধরনের নিয়ম থাকবে। তো দেখো fx dx এই যে চিহ্নটা, এটাকে বলা হয় সাইন অফ ইন্টিগ্রেশন। আর এই fx যাকে আমরা ইন্টিগ্রেট করছি, এখানে যেমন cos x বা sec square x, এই জিনিসটাকে বলা হয়ে থাকে ইন্টিগ্র্যান্ড। যাকে ইন্টিগ্রেশন করব তাকে বলে ইন্টিগ্র্যান্ড। এটা হচ্ছে অপারেটর, কোন অপারেটরের রেসপেক্টে আমি ইন্টিগ্রেশন করব। আর এই fx dx পুরোটাকে বলে হচ্ছে এলিমেন্টস অফ ইন্টিগ্রেশন, মানে যাকে যে পুরো জিনিসটাকে আমাকে ইন্টিগ্রেশন করতে হবে fx dx, সেটা হচ্ছে এলিমেন্টস অফ ইন্টিগ্রেশন। আর যেটা আমি পাচ্ছি phi x, সেটা হচ্ছে কি অ্যান্টি ডেরিভেটিভ। অনেক ক্ষেত্রে বলা হয়, অনেক ক্ষেত্রে বলা হয় প্রিমিটিভ, অনেক ক্ষেত্রে বলা হয় ইন্টিগ্রাল অফ ফাংশন fx। তাহলে fx ফাংশনের অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে ডেরিভেটিভের উল্টো। তাহলে আমি যখন tan x কে ডেরিভেটিভ করে sec square x পেয়েছিলাম, sec square x কে উল্টো দিকে এলে আমি কি পাবো, tan x পাবো। cos x এর যদি আমি উল্টো দিকে আসি, তাহলে কি পাবো, ইন্টিগ্রেশন অফ cos x dx, দ্যাট ইজ পাবো sin x। খুব সহজ ভাবে কিন্তু এই কথাগুলো বলা যায়। এরপরে যে ব্যাপারটা নিয়ে একটু ডাউট চলে আসে, সেটা হচ্ছে সিটা আমরা কেন লিখবো। এই সি ব্রাঞ্চ অফ অল প্রিমিটিভস কে বোঝানোর জন্য একটি কনস্ট্যান্ট, এই সি কে বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এটা একটা আরবিটারি কনস্ট্যান্ট। আরবিটারি মানে পছন্দ মতো। কেন এটা ব্যবহার করছে দেখো, ইন্টিগ্রেশন করে আমি ব্রাঞ্চ অফ প্রিমিটিভস পেতে পারি। কেন ব্রাঞ্চ অফ প্রিমিটিভস এর কথাটা কেন এলো, ধরো ddx of sin x equals to cos x। আচ্ছা, আমি যদি এখানে ddx of sin x plus 5 লিখি, তাহলে এখানে কত পাবো, cos x। আমি যদি এখানে 5x এর জায়গায় যদি আমি 7 লিখি, তাহলে কি পাবো আমি, cos x। আমি যদি এখানে 0 লিখি, তাহলেও কি পাবো আমি, cos x। তাহলে cos x থেকে যখন আমি ব্যাক করব, তখন তো আমি কিছু ক্ষেত্রে, ধরো একটি ক্ষেত্রে আমি লিখছি যে ddx of
sin x প্লাস c1 এটাও যেমন হবে cos x, আবার ddx ও sin x প্লাস c2 এটাও কত হবে cos x। তাহলে যদি আমি উল্টো দিকে আসি তাহলে এখানে কিছু ক্ষেত্রে আমি c1 লিখবো, কিছু ক্ষেত্রে আমি c2 লিখবো, তাহলে এরকম বিভিন্ন ক্ষেত্রে তো বিভিন্ন রকমটা লিখবো না, তাহলে আমাকে কি ব্রাঞ্চ অফ প্রিমিটিভস পাবো, এখানে c1 c2 c3 cn আমি বিভিন্ন কনস্ট্যান্ট যদি বসাই কিন্তু রেজাল্টটা কি পাবো cos x। তাহলে cos x থেকে আমি যখন ফিরে যাব তখন আমি কিন্তু ব্রাঞ্চ অফ প্রিমিটিভস পাবো, অনেকগুলো আমি অ্যান্টি ডেরিভেটিভ পাবো, কিন্তু সেই অনেকগুলো অ্যান্টি ডেরিভেটিভ না লিখে আমি একটি কনস্ট্যান্ট সেখানে আরবিট্রারি কনস্ট্যান্ট ধরে নিই, সেই কনস্ট্যান্টের নাম হচ্ছে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, দ্যাট ইজ হচ্ছে c। এটি কিন্তু বলা হয় ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা আইসি। তো আমি এই জায়গাটাতে তাহলে কি লিখবো, এখানে একটা জেনারেল কনস্ট্যান্ট লিখবো যেটার নাম হচ্ছে ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, যেটাকে আমি কি বলবো c। কারণ c কে 6 মেবি 5 মেবি 7 এর একটা জেনারেল পার্টিকুলার ভ্যালু থাকতে পারে, এর যে কোনো অন্য ভ্যালু থাকতে পারে, তাহলে এই সিটা হচ্ছে আরবিট্রারি কনস্ট্যান্ট, এই কনস্ট্যান্টের নাম হচ্ছে কি ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। চলো এবার আমি কিছু নিয়ম যেগুলো আমি নোট ডাউন করেছি তো সেগুলো নিয়ে আমি একটু আলোচনা করব। তো দেখো প্রথমে তোমাদের চলে আসি আমি কিছু নিয়ম নিয়ে তোমাদের সাথে আলোচনা করতে। ইন্টিগ্রেশনের রুলস এন্ড ফর্মুলাস, আমি প্রথমে রুলস নিয়ে আসছি। তাহলে ইন্টিগ্রেশন মানে কি বললাম, একবারে সহজ ভাষায় ডিফারেন্সিয়েশনের উল্টো, সেটা কি বলে ইন্টিগ্রেশন। তাহলে কিছু রুলস গুলো নিয়ে আগে আমি আলোচনা করি। চলো আমি কিছু জিনিস মোবাইলে আমি লিখে নিয়েছি, সেগুলো নিয়ে আমি আলোচনা করতে একটু আলোচনাটা খুব শর্ট করা যায়। তো প্রথমেই দেখো ইন্টিগ্রেশন কে এফ এক্স ডিএক্স, এই কেটা কি, এটা হচ্ছে কনস্ট্যান্টস। তাহলে দিস ইকুয়ালস টু কে এফ এক্স ডিএক্স, তারপরে কি ইন্টিগ্রেশন f1x প্লাস মাইনাস f2x প্লাস মাইনাস কন্টিনিউ করে dx, এটা ইকুয়ালস টু কত, ইন্টিগ্রেশন f1x dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন f2x dx প্লাস মাইনাস ইন্টিগ্রেশন f3x dx। তাহলে ব্যাপারটা কিরকম দাঁড়ালো যে k fx dx equals to k into fx dx। তো what is this k? k equals হচ্ছে কনস্ট্যান্ট। আমি একটা एग्जांपल দিচ্ছি, ইন্টিগ্রেশন তুমি লিখলে 3 sin x dx। আচ্ছা এবার দেখো এই 3 sin x না, তো 3 cos x dx লিখলে, তাহলে এখান থেকে তুমি কি লিখতে পারবে 3 cos x dx। আচ্ছা কাকে ডিফারেন্সিয়েট করলে cos x হয়, ddx অফ sin x ইকুয়ালস টু কি হয় cos x। তাহলে cos x থেকে উল্টো দিকে যদি আমি আসি কি পাবো sin x পাবো। তাহলে cos x থেকে আমি যাচ্ছি, তাহলে কি লিখবো এখানে ইন্টিগ্রেশন অফ cos x dx কি লিখবো sin x প্লাস কত c, দিস c এখানে ব্র্যাকেটে লিখতে হবে, দিস ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। তাহলে বুঝতে পারছো এই 3 টা কিন্তু কনস্ট্যান্ট হিসেবে কি হবে বাইরে আসবে। আচ্ছা দেখো এটা আরেকটা ঠিক কথা, ধরো আমি এরকম লিখছি ইন্টিগ্রেশন x 3 x স্কয়ার dx প্লাস মাইনাস 1 বাই x, এই টাইপের একটা ফরম্যাট লিখেছি 3x স্কয়ার প্লাস মাইনাস 1 বাই x dx। আশা করি বুঝতে পারবে। দেখো তাহলে কাকে ডিফারেন্সিয়েট করলে
3x² আছে, x³ কে ডিফারেন্সিয়েট করলে, তাহলে আর কাকে ডিফারেন্সিয়েট করলে 1/x আছে, log x কে তুমি যদি ডিফারেন্সিয়েট করো তাহলে কত আসবে 1/x। কিন্তু ফর্মুলা দেখো কি বলছে, যদি প্লাস দুটো ফাংশন আছে এখানে, একটা দুটো, তাহলে দুটো ফাংশন কি বলছে দেখো, যে ইন্টিগ্রেশন গুলোকে ভেঙে নেওয়া যায়, মানে এটার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট অফ অপারেটর dx প্লাস বা মাইনাস থাকলে মাইনাস, এটার ইন্টিগ্রেশন উইথ রেসপেক্ট অফ অপারেশন dx, তাহলে এটা কি দাঁড়াচ্ছে দেখো, this equals to 3x² dx plus 1/x dx, মাইনাস থাকলে অবভিয়াসলি তুমি মাইনাস। তাহলে দেখো এটাকে আলাদা করে নিলাম, এদিকে এটাকে আলাদা করে নিলাম, তো 3x² dx মানে কত, তা উল্টো দিকে অ্যান্টি কি অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে 3x² অ্যান্টি কত x³ 1/x এর অ্যান্টি কত log x, তাহলে এখানে আমি কি লিখবো x³, এখানে আমি কি লিখবো log x। এখন log x টা লেখা হয় না, কারণ যেহেতু x এর ভ্যালুটা log এর ক্ষেত্রে কি হয় গ্রেটার দ্যান 0 হতে হয়, এখানে লিখতে হয় log mod x। আর একটা জিনিস কিন্তু লিখতে হয়, সেটা হচ্ছে c, this c equals to কি ইন্টিগ্রেশন একটা কনস্ট্যান্ট, বা এটা হচ্ছে কত ধ্রুবক। নেক্সট, আচ্ছা আমি জাস্ট এটা সাজানোর জন্য তোমাদের সামনে এটা দেখে নিয়েছি যাতে সুবিধা হয় ব্যাপারটা। চলো নেক্সট কিছু ফর্মুলা। চলো তাহলে আশা করি এটা তোমরা বুঝতে পারলে, এই দুটো ফর্মুলা দিয়ে তাহলে কনসেপ্টটা কিভাবে বেরোয় সেটা বুঝতে পারলে। নেক্সট, কিছু বেসিক জিনিসগুলো আমি আগে বুঝবো। ddx অফ x³ দিয়ে শুরু হচ্ছে ইন্টিগ্রেশন অফ 0 বা হ্যাঁ 0 dx this equals to constant, কারণ এটা জানো যে কোন কনস্ট্যান্ট আমরা ডিফারেন্সিয়েট করলে কি হয় 0 আসে, তাই জন্য ইন্টিগ্রেশন অফ 0 মানে হচ্ছে কত কনস্ট্যান্ট, খুব ইম্পর্টেন্ট এটা একটা জিনিস। নেক্সট আমি আসছি x⁴n dx, এই x⁴n dx মানে আমি এখানে যদি কয়েকটা জিনিসকে মনে রাখতে বলবো, this equals to x⁴n plus 1 by n plus 1 plus হচ্ছে c, তাহলে c equals to সব সময় কিন্তু এখানে লিখতে হবে কত ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট বা সমাকলন ধ্রুবক। আমি কিন্তু বলবো যে বাংলা বা ইংরেজি যে কোনো মাধ্যমে কিন্তু এটা আইসি বা ইন্টিগ্রেশন কনস্ট্যান্টই লিখবে। তো এখানে nটা কিন্তু অলওয়েজ কি হতে হবে রেশনাল বা মূলদ। এবার দেখো তোমরা যদি কোথাও এরকম লেখো যে 1 of dx, এর কিন্তু উত্তর হবে কত x, কারণ 1 dx means হচ্ছে কত x⁴0 dx, that is x⁴0 plus 1 by কত 0 plus 1। মাইন্ড ইট যে এই উপরেও যা পাওয়ার হবে x এর, নিচেও কিন্তু তাই পাওয়ার হবে, তার জন্য কি হচ্ছে x⁴1 by 1 that is কত x, তাহলে 1 dx মানে কত x, এটা কিন্তু মনে রাখবে। এরকম আরো কয়েকটা ফর্ম যেটা তোমরা কিন্তু বাড়িতে দেখতে পারো, x² x dx, এটা থেকে আমরা কি পাবো x² by 2 plus c, অবশ্যই কিন্তু c টা লিখতে হবে, এটা আমি আর লিখছি না। x² dx এটা যদি তুমি করো তাহলে কত হবে, উপরেও কিন্তু যদি 2 থাকে তাহলে নিচেও কত হবে দেখো 2ই হবে, এই কথাটা কিন্তু খেয়াল রাখবে। উপরের পাওয়ারে যদি 3 যখন হবে তখন নিচের পাওয়ারে কত হবে 3 হবে, উপরের পাওয়ারে যদি n-10 plus 1 তাহলে নিচেও কত হবে n plus 1। সিমিলারলি যদি তোমরা এইটা লেখো যে x⁻² dx, তখন কত হবে, তখন হবে x⁻² plus 1 by কত -2 plus 1, that is x⁻−1 by কত 1। তো এই ব্যাপারগুলো তোমায় কিন্তু দেখতে হবে। কিন্তু হ্যাঁ নেক্সট একটা ফর্ম আমি নিয়ে আসছি 1 by x
dx এই ফর্মুলা তখনই হবে না যখন n এর ভ্যালু নট ইকুয়ালস টু কত -1, তাহলে 1/x dx এইটা হবে কত log of mod x plus c। mod x টা লেখা হয় এই জন্য যাতে যদি x এর ভ্যালু নেগেটিভও থাকে তাহলে কিন্তু log of mod x সেটা পজিটিভ হয়ে যাবে, তো log of mod x plus কত c। নেক্সট হচ্ছে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার mx dx, বা যদি কেউ এরকম লেখো e টু দি পাওয়ার x dx। e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে কিন্তু e টু দি পাওয়ার x আসে, ঠিক আছে? e টু দি পাওয়ার x এর ডিফারেন্সিয়েশন করলে e টু দি পাওয়ার x আসে, তাহলে তুমি ddx of e টু দি পাওয়ার x ইকুয়ালস টু তুমি e টু দি পাওয়ার x পাবে। তাহলে এটা হচ্ছে কি অ্যান্টি ডেরিভেটিভ, তাহলে e টু দি পাওয়ার x dx, e টু দি পাওয়ার x dx ইন্টিগ্রেশন করলে e টু দি পাওয়ার x প্লাস কত হবে c। কিন্তু e টু দি পাওয়ার mx এর কত হবে, এখানে তো x নেই, এখানে কি আছে mx। এখানের জন্য তোমাদের একটা আমি পদ্ধতি শেখাবো, চলো। ধরো যদি এরকম কোথায় পাও যে ddx of fx equals to fx dx of phi x dx equals to fx, এটা তুমি লিখলে, তাহলে এটা মানেটা কি? এটা মানে হচ্ছে ইন্টিগ্রেশন অফ fx dx করলে তোমার কত লিখতে হবে phi x plus কত c। এবার এই ফাংশনটাকে আমি একটু বদলে দেব, দেখো একটু চিন্তা করো। এই একই জিনিস যদি আমি এই ব্যাপারটা এরকম করি ddx of phi of ax plus b, কি বললাম ddx of phi of ax plus b, কি জিনিসটা হবে দেখো তো। তাহলে phi ফাংশনের ডিফারেন্সিয়েট করলে কি পাওয়া যায়, f ফাংশন পাওয়া যায় তো। তাহলে কি হবে f of ax plus b, তারপর ভেতরেটা ডিফারেন্সিয়েট হয় না, চেইন রুল শেখানো হয়েছিল তোমাদের। তো প্রথমে নরমাল ভাবে ডিফারেন্সিয়েট হয়, তারপরে ভেতরে ফাংশনটা ডিফারেন্সিয়েট হয়, কারণ নরমাল phi x এ ডিফারেন্সিয়েট করলে fx আসে, তাহলে phi of ax plus b করলে f of ax plus b হবে, আর লাস্টে এইটার ডিফারেন্সিয়েশনে হবে a into x এর ডিফারেন্সিয়েশন 1 আর b এর ডিফারেন্সিয়েশন কত 0। তাহলে কি ব্যাপারটা দাঁড়াচ্ছে a into f of কত ax plus কত b, বোঝা গেল? তার মানে দেখো আমি যখন f of ax plus b এর ডিফারেন্সিয়েট করব তখন আমি কি পাবো না 1/a phi of ax plus b plus কত কনস্ট্যান্ট, কারণ এটা তখন কোন দিকে চলে আসবে এদিকে। আচ্ছা কেউ যদি এটা বুঝতে না পারো আমি একটা স্টেপ দেখাচ্ছি, দেখো 1/a টা তাহলে এদিকে চলে এলো, কনস্ট্যান্টটা কি হয় ভেতরে ইন্টিগ্রেশনে ঢুকে যায়, তাহলে ddx of 1/a phi of ax plus b, এটা মানে কি দাঁড়িয়েছিল যে f of ax plus b, 1/a এটা এদিকে নিয়ে চলে এলাম আর 1/a টাকে ddx এর ভেতর ঢুকিয়ে নিলাম কনস্ট্যান্টটাকে, তাহলে ddx of 1/a phi of ax plus b মানে f of ax plus b। তাহলে f of ax plus b এর আমি যখন ইন্টিগ্রেশন করব তখন কি পাবো 1/a phi of ax plus b plus c। তাহলে যদি e টু দি পাওয়ার mx এর আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু এই m বলে যে কনস্ট্যান্টটা সেটা কি হয়ে গেছিল, দেখো a যে x এর সাথে a যে কনস্ট্যান্টটা সেটা কোথায় চলে যাচ্ছে, এই যে কনস্ট্যান্টটা সেটা কোথায় চলে যাচ্ছে, এখানে গিয়ে ভাগ হয়ে যাচ্ছে। তাহলে এখানে m যে কনস্ট্যান্টটা সেটা কোথায় চলে যাচ্ছে, এখানে গিয়ে কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে e টু দি পাওয়ার কত mx প্লাস হচ্ছে কত c, এই কনসেপ্টটা ভাগ হয়ে যাবে। তোমরা এবার দেখো আমি যুক্তি দিয়ে বুঝিয়ে দিচ্ছি ব্যাপারটা কি রকম। আমি যদি এটাকে তাহলে যদি আমি এটাকে ডিফারেন্সিয়েট করি তাহলে নিশ্চয়ই আমি এটা ফেরত পাবো, ইন্টিগ্রেশন তো তাই বলে। এটাকে যদি আমি ডিফারেন্সিয়েট করি তাহলে এটা আমি ফেরত পাবো, এটাকে ইন্টিগ্রেট করলে যদি আমি এটা পাই তাহলে এটাকে ডিফারেন্সিয়েট করলে আমি e টু দি পাওয়ার mx পাবো, পাচ্ছি কিনা দেখবো ddx of
1/8 e to the power mx, this equals to 1/n, and e to the power mx মানে তার ডিফারেন্সিয়েশন করলে e to the power mx, আর mx এর ডিফারেন্সিয়েশন কত n, কেটে গেল, তাহলে এখানে কত e to the power কত mx। তাহলে ব্যাপারটা কি দাঁড়ালো, ddx of 1/m e to the power mx কি থেকে ইন্টিগ্রেশন করে এলো e to the power mx থেকে। তাহলে এবার আমি নেক্সট সূত্রতে চলে যাব। আচ্ছা, এখানে এই ব্যাপারটা আমি জাস্ট একটু লিখে দিচ্ছি, তুমি একটু নোট ডাউন করে নেবে। দিস ইজ x to the power -1। তাহলে এই পুরোটা কিন্তু মনে রাখতে হবে, খুব একবারে কুইক, কারণ ইন্টিগ্রেশন পুরোটা প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে, যার যত ভালো প্র্যাকটিস। একটা প্রচলিত কথা আছে যে ইন্টিগ্রেশন হাতে থাকতে পারে, মাথায় নয়। হাতে মানে কি, এত ভালো প্র্যাকটিস করতে হয় যাতে কোনো প্রবলেম দেওয়ার সাথে সাথে আমার হাত অটোমেটিক চলতে শুরু করে যে এটার জন্য আমি এইভাবে এগোবো। কারণ পরীক্ষার হলে ইন্টিগ্রেশন কমন পড়ে, এইটা একটা প্রচলিত ধারণা আছে। আমি বলবো এই ধারণা থেকে বেরিয়ে যাওয়া উচিত। ইন্টিগ্রেশন প্রত্যেকের এমন ভাবে অভ্যাস রাখতে হবে যেটা ভবিষ্যৎ জীবনেও কাজে লাগাতে পারবে। ইন্টিগ্রেশনের প্রয়োগ প্রচুর, সেই প্রয়োগ কিছুটা দেখতেও পাবে এখানে। আমি আজকেও আলোচনা করতে পারতাম, কিন্তু অনলাইনে যেহেতু সময় কম, তাই জন্য সেটা আলোচনা করা গেল না। তোমাদেরকে কিন্তু ইন্টিগ্রেশন প্রচুর প্র্যাকটিস করতে হবে, তাই জন্য প্রত্যেকটা সূত্রকে তোমাদেরকে কিন্তু অভ্যাসে রেখে দিতে হবে। নেক্সট, তাহলে হ্যাঁ, এই ফর্মুলাটা আমি এখানে লিখে দিচ্ছি যে ইন্টিগ্রেশন f of ax plus b, this is, বা f dash যদি এটা লিখি তাহলে এটাকে উল্টালে কত হবে, 1/a f of ax plus b প্লাস হচ্ছে c, অর্থাৎ এই যে কনস্ট্যান্টটা, সেই কনস্ট্যান্টটা কোথায় চলে যাবে, এখানে চলে যাবে। f dash x থেকে আমি fx পাবো, কিন্তু একটা কনস্ট্যান্ট 1a দিয়ে ডিভাইড হয়ে যাবে। যে কনস্ট্যান্টটা কার সাথে থাকবে, x এর সাথে আছে। তাহলে আমি যদি কোথাও সাপোজ এর একটা অন্য एग्जांपल আমি দেখাই, ধরো তোমার কোথাও লেখা হয়েছে 2x plus 3 হোল কিউব। তুমি হোল কিউব মানে তুমি কিন্তু হ্যাঁ অবভিয়াসলি এর ইন্টিগ্রেশন। তাহলে দেখো x to the power n dx, এই ফর্মুলা দেখতে পাচ্ছ, কিন্তু প্রবলেম হয়ে গেছে তোমার, এখানে শুধু x আছে আর ওখানে কি আছে 2x plus 3। তাহলে তোমার সমস্ত মনে হবে এই ফর্মুলা f dash x plus b। তাহলে তুমি কি করবে, এটা থেকে তুমি কি পাচ্ছ, 2x plus 3 whole to the power 3 plus 1 by, তাহলে কি দিয়ে ডিভাইড হচ্ছে, a দিয়ে ডিভাইড হচ্ছে। এখানে a বলতে কোনটা, 2, তাহলে তুমি এটা 2 দিয়ে ডিভাইড করে দেবে। দ্যাট ইজ 2x plus 3 whole to the power 4 by হচ্ছে 2 প্লাস অবভিয়াসলি কিন্তু c, দিস c ইজ কত, ic। এই ব্যাপারটা মনে রাখতে হবে। নেক্সট এবার আমি অন্য কয়েকটা ফর্মুলাতে চলে আসছি, তখন আরো ব্যাপারটা আরো ডিসকাস করব। চলো, sin of mx, এটা তোমরা দেখে নিলে। নেক্সট, sin of mx dx, sin of x হলে, আচ্ছা sin of mx মাইনাস cos x কে আমি যদি ডিফারেন্সিয়েট করি তাহলে আমি sin x পাবো। মাইনাস cos x কে যদি ডিফারেন্সিয়েট করি, কারণ cos x কে ডিফারেন্সিয়েট করলে মাইনাস sin x, তাহলে মাইনাস cos x কে ডিফারেন্সিয়েট করলে প্লাস sin x। তাহলে এখান থেকে আমি কি পাবো, মাইনাস cos mx, আর যেহেতু এখানে mx আছে তাই জন্য এটা কি দিয়ে ডিভাইড হবে, n দিয়ে ডিভাইড হবে। দেখো যখন তোমরা ডিফারেন্সিয়েট করেছো, এই sin of mx থাকলে তোমরা কি করতে, একটা m গুণ হয়ে যেত। চেন রুল কি বলছে যে mx এর যখন ডিফারেন্সিয়েট করতে একটা n কি হয়ে যেত, মাল্টিপ্লাই হয়ে যেত। তাহলে ইন্টিগ্রেশন মানে উল্টো, তাহলে এখানে কি হয়ে যাবে, সেটা ভাগ। এবার যদি এখানে ধরো এরকম কোথাও আছে, তাহলে এটা তোমরা কি করবে, দেখো sin of 2x plus 3, তাহলে এখানে এই ফর্মুলা f dash x plus b, এটা প্রথমে তুমি লিখে দিলে মাইনাস cos mx বাই m বলতে কোনটা, ax, তার এটা ভাগ হচ্ছে, তাহলে এখানে কোনটা দিয়ে ভাগ হবে, এই টুটা কি হয়ে যাবে, ডিভাইড হয়ে যাবে, প্লাস c। ওকে, পরের ফর্মুলাতে চলে যাই, ইন্টিগ্রেশন cos of mx dx কত হবে, cos of mx, sorry, sin of mx by m plus c। Next,
ইন্টিগ্রেশন sec square mx dx sec square x থেকে কি পাওয়া যায় tan x পাওয়া যায় sec square mx dx মানে tan mx by m plus c integration cosec square mx dx equals to কত minus cot mx by m plus c integration sec mx tan mx dx equals to sec mx by m plus c integration minus cosec mx cot mx dx equals to minus cosec mx by m plus c খুব ভালো করে বুঝতে পারলে আশা করি যে এই ফর্মুলাগুলো কিন্তু অধিকাংশই তোমরা শিখে এসছো। তোমরা কি শিখে এসছো একটা एग्जांपल আমি এবার দিই। চলো ধরো আমি এটা থেকে দিচ্ছি sec mx tan mx dx। সাপোজ তুমি যদি sec x কে ডিফারেন্সিয়েট করো তাহলে তুমি কি পাবে ddx of sec x equals to তুমি কি পাবে sec x tan x। তাহলে যদি এটাকে তুমি যদি উল্টো দিকে আনো sec x tan x কে তাহলে তুমি কি পাবে sec x। তাহলে এবার যদি তুমি sec mx tan mx sec ddx তুমি যদি এরকম করো sec mx তাহলে তুমি কি পাবে sec mx into tan mx into কত পাবে mx এর জন্য একটা কি পাবে n দিয়ে গুণ হবে। তাহলে ইন্টিগ্রেশনে পুরো উল্টো এই m টা এদিকে চলে আসবে ভাগ হয়ে যাবে। তাহলে এখানে কি হয়ে যাবে 1/m। ঠিক আছে তাহলে 1/m sec mx টাকে যদি তুমি ডিফারেন্সিয়েট করো তাহলে কি হবে sec mx tan mx। তাহলে sec mx tan mx কে ইন্টিগ্রেট করলে কি হবে sec mx by m plus c। চলো তাহলে এই ফর্মুলাগুলো তোমাদের সামনে আজকে ছিল। তো তোমরা এই ফর্মুলাগুলোর সাহায্যে কিন্তু এই ফর্মুলাটি কিন্তু খুব ইম্পর্টেন্ট, এটা তোমরা একটু দেখে রেখো। এটা তোমাদের দেখলে অনেক সমস্যা কিন্তু খুব সহজেই তোমরা সমাধান করতে পারবে। আমি আরো একটা एग्जांपल তোমাদের দিচ্ছি। সাপোজ ধরো ওকে এখানে হয়ে যাবে। ধরো তোমাদের এরকম কথা আছে এই 2x plus 5 to the power 3/2 dx এইটা তো এখানে কিন্তু ফর্মুলা এটাই x to the power n dx। তাহলে কি হবে খুব সহজ ভাবে বললে, আমি পুরো ডিটেইলস ক্যালকুলেশনটা করছি না, 2x plus 5 3/2 plus 1 অর্থাৎ উপরেও যা পাওয়ার হবে নিচেও কি পাওয়ার হবে তাই হবে 3/2 plus 1 প্লাস হচ্ছে কত c this 3/2 plus 1 3/2 plus 1 তাহলে এখানেও যা হবে এখানেও কি হবে তাই হবে। আর একটা কি দিয়ে ডিভাইড হবে সেটা তোমায় বলতে হবে। এই যে যেহেতু এখানে x এর সাথে কত ইনটু আছে 2 ইনটু আছে, তাহলে যে বলা হয়েছিল কি যে f dash ax plus b এই টাইপের ফাংশনের যখন আমি ইন্টিগ্রেশন করব তাহলে একটা a দিয়ে ডিভাইড হবে। এই a যেটা কার সাথে আছে x এর সাথে আছে, তাহলে এখানে x এর সাথে 2 আছে, তাহলে এটা ছাড়াও একটা কি দিয়ে ডিভাইড হবে 2 দিয়ে ডিভাইড হবে। এই ব্যাপারটা কিন্তু তোমাদের মনে রাখতে হবে। সো আজকে এই ফর্মুলাগুলো তোমাদেরকে আমি দেখতে বলছি, এরপরে এই ফর্মুলার উপরে আমি কিছু প্রবলেমস তোমাদের সাথে আলোচনা আজকে করব। আমি তোমাদের সামনে অনেকগুলো কিন্তু ইন্টিগ্রেশন নিয়ে এসেছি। তো আজকে এই পুরো ক্লাসটাতে আমি কিন্তু এই ইন্টিগ্রেশন গুলোর মাধ্যমে তোমাদের যে সূত্রগুলো শেখালাম সেগুলো আরো তোমাদেরকে ছাড়িয়ে দেব। প্রথমে অনেকগুলি ইন্টিগ্রেশন আছে, অনেকগুলি ফর্ম এখানে আছে, প্রত্যেকটা ফর্ম সম্পর্কে আমি একটু আলোচনা করব। অবশ্যই পরবর্তী ক্লাসে আরো ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশনের আরো কিছু নিয়ে আমি আলোচনার জন্য পড়ে থাকবে, তখন বাকিটা আলোচনা হবে। আজকে শুধুমাত্র এই ফর্মগুলোর উপর আলোচনা হবে। অনেকটা সময় তোমরা একটু ধৈর্য ধরে শুনবে। প্রথমেই দেখো এটা দেখে মনে হচ্ছে কোনো ফর্মুলা তো আমার জানা নেই যে এটাকে আমি অ্যাপ্লাই করব, কি কি আছে এটা আমরা শুরু করি। দেখো
প্রথমে আমি একটা ফর্ম তোমাদেরকে প্রথমে শিখিয়েছিলাম যে ইন্টিগ্রেশন কিন্তু সবগুলোকে ভেঙে নিতে হবে, অর্থাৎ এখানে যেমন দেখো এটা মানে e টু দি পাওয়ার 5x by e to the power x minus 2 e to the power 3x by e to the power x plus 3 by কত e to the power x dx। তাহলে এবার এটা কিন্তু আলাদা আলাদা করবো। আলাদা আলাদা মানে কি, এখানে আসছে e to the power কত 4x dx minus 2 e to the power এটা কত আসছে 2x dx plus 3 e to the power minus x dx। তাহলে সবকটাকে আলাদা করেছি, ফর্মুলা কিন্তু ছিল, কি ফর্মুলা ছিল বলো তো, f1x plus minus f2x plus minus f3x dx, this equals to f1x plus minus f2x plus minus কত f3x sorry dx plus minus f2x dx plus minus f3x dx। তিনটে আলাদা আলাদা, তো তিনটে আমি এখানে আলাদা আলাদা করলাম। এরপর কিন্তু ফর্মুলা e টু দি পাওয়ার mx এর ইন্টিগ্রেশন, তো ফর্মুলা কি e টু দি পাওয়ার mx বাই কত m। তাহলে এখানে কি ফর্মুলা পাবো, তোমরা কিন্তু ফর্মুলাটা দেখতে পারো, আমি অবশ্যই স্ক্রিনে চেষ্টা করবো যে ফর্মুলার পেজটা দিয়ে দিতে, তো তোমরা কিন্তু দেখতে পাও e টু দি পাওয়ার mx ইকুয়ালস টু e টু দি পাওয়ার 4x বাই কত 4 e টু দি পাওয়ার mx বাই m। তাহলে e টু দি পাওয়ার 4x বাই 4, তোমরা তো বলেওছিলাম যে x এর সাথে যে কনস্ট্যান্টটা গুণ থাকে সেটা ইন্টিগ্রেশনের সময় কি হয়ে যায়, ভাগ হয়ে যায়, মাইনাস 2 কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট কোথায় চলে আসে বলেছিলাম, বাইরে চলে আসবে, কনস্ট্যান্ট কোথায় চলে আসে, বাইরে চলে আসে। তাহলে e টু দি পাওয়ার কি পড়ে থাকবে 2x dx, e টু দি পাওয়ার তাহলে 2 কনস্ট্যান্টটা বাইরে আসবে, কি পড়ে থাকবে ইন্টিগ্রেশন e টু দি পাওয়ার 2x dx। তাহলে সেটা মানে কত e টু দি পাওয়ার 2x বাই কত 2। এখানে 3 কনস্ট্যান্ট আগে কি চলে আসবে, বাইরে চলে আসবে, তাহলে এইটুকুর ইন্টিগ্রেশন হবে e টু দি পাওয়ার -x, আর তাহলে m কোনটা এখানে -x মানে m হচ্ছে কোনটা -1, তাহলে কত -1 প্লাস c, কারণ e টু দি পাওয়ার mx বাই m, এখানে m এর ভ্যালু কত -1, তাহলে এটা -1 দিয়ে ডিভাইড হয়ে যাবে, তাহলে দিস ইজ आंसर। এখানে শুধু 2 টা কেটে দেবে, তার পরের বারে সিম্পলিফাই করে দেবে, অবশ্যই কিন্তু এই কথাটা লিখবে c ইকুয়ালস টু ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট ic, এই ব্যাপারটা কিন্তু খুব যত্ন নিয়ে তোমাদেরকে লিখতে হবে। তাহলে বুঝতে পারলে কিভাবে টার্মগুলোকে ব্রেক করে একটার পর একটা ইন্টিগ্রেশন সাধারণ ফর্মুলা দিয়ে তোমরা কিন্তু করতে পারো। চলো নেক্সট আমি এই অঙ্কটা নিয়ে আসছি। sin theta plus cos theta root over of 1 plus sin 2 theta। তো এই 1 plus sin 2 theta এটা মানে কত, this 1 plus sin 2 theta যারা ইন্টিগ্রেশন ট্রিগোনোমেট্রিটা ভুলে গেছো তাদের জন্য একটু বলছি, দেখো 1 plus sin 2 theta that is sin square theta plus cos square theta plus 2 sin theta cos theta। তাহলে এখান থেকে কি পাওয়া যাচ্ছে sin theta plus cos theta তার কত হোল স্কয়ার। আমি স্পিডে চেষ্টা করছি যে তোমাদের ট্রিগোনোমেট্রি কিছু ফর্মুলাকে দিয়ে দিতে, কারণ নাহলে তোমরা একটু প্রবলেমে পড়ে যাবে। sin 2 theta মানে কত 2 sin theta cos theta, তো sin theta plus cos theta হোল স্কয়ার। সো দিস ইজ, তাহলে কি দাঁড়ালো এখানে যে উপরটায় চলে এলো sin theta প্লাস কত cos theta, নিচে হলো রুট ওভার অফ 1 প্লাস sin 2 theta। তাহলে তাকে যদি আমি স্কয়ার করি রুট ওভার অফ sin theta প্লাস cos theta হোল স্কয়ার, তাহলে রুট করলে চলে আসছে sin theta প্লাস cos theta d theta। দুটো ক্যান্সেল করলাম, কারণ এটা রুট থেকে বেরোলে এই sin theta প্লাস cos theta হোল স্কয়ারটা হচ্ছে sin theta প্লাস cos theta, এটা হচ্ছে sin theta প্লাস cos theta। এখন একটা কথা বলি, রুট ওভার অফ x মানে কিন্তু প্লাস মাইনাস x, এই ব্যাপারটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। রুট ওভার অফ x স্কয়ার ইকুয়ালস টু কত শিখেছিলে তোমরা, mod x, mod x মিন্স কত প্লাস মাইনাস x, প্লাস x
কিছু সার্টেন কন্ডিশনে, মাইনাস এক্স কিছু সার্টেন কন্ডিশনে, তাহলে এখানে কত চলে আসবে প্লাস মাইনাস। এই প্লাস মাইনাস চিহ্নটা কিন্তু তোমাদের বাইরে বেরিয়ে গিয়ে কি চলে আসবে দেখো ডি থিটা। তাহলে ডি থিটা আমি কিন্তু ইন্টিগ্রেশন শিখিয়েছিলাম, ইন্টিগ্রেশন অফ ডিএক্স কি শিখিয়েছিলাম এক্স। তোমরা ফর্মুলাটা কিন্তু তুলে দেখো, এবার কিন্তু ফর্মুলাগুলো বলেছিলাম যে একদম মুখস্থ করে রেখে দিতে হবে। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএক্স মিন্স হচ্ছে এক্স, তাহলে ইন্টিগ্রেশন অফ ডি থিটা দ্যাট ইজ প্লাস মাইনাস থিটা প্লাস হচ্ছে কত সি। এখন এখানে ডি থিটার রেসপেক্টে ইন্টিগ্রেশন হচ্ছে বলে আমি কিন্তু থিটা লিখছি, এক্স এর রেসপেক্টে হলে সেখানে আমি এক্স লিখতাম। অবভিয়াসলি এই কথাটা লিখে দেবো সি ইকুয়ালস টু কিন্তু আইসি, দিস ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট। এখানে কিন্তু প্লাস মাইনাস চিহ্নটা আবশ্যিক যেহেতু এখানে রুট আছে। তাহলে কমপ্লিট। নেক্সট ইন্টিগ্রেশন cos x ডিগ্রি, এটা আমি কি করব দেখো, পাই রেডিয়ান মানে জানো কত 180 ডিগ্রি। তাহলে 1 ডিগ্রি মানে কত পাই বাই 180 রেডিয়ান। x ডিগ্রি মানে কত পাই x বাই কত 180, পাই x বাই 180। তাহলে আমার কিন্তু যখন x টাকে ফর্মুলা আমরা অ্যাপ্লাই করেছিলাম, x টা কিন্তু রেডিয়ানে, কিন্তু এখানে ডিগ্রিতে আছে। তাহলে আমাদের ফার্স্ট কনভার্সনটা কি হবে, ফার্স্ট কনভার্সনটা যেটা হবে 3 এর প্রবলেমে, যে এর পরের স্টেপটা আমরা কি লিখবো, এর পরের স্টেপটাতে আমরা লিখবো এটা হচ্ছে cos পাই x বাই কত 180 dx। তাহলে এবার আমার ফর্মুলাটা কি, যে cos mx কে ইন্টিগ্রেশন করলে আমি কি পেয়েছিলাম, cos mx কে ইন্টিগ্রেশন করলে আমি পেয়েছিলাম sin mx বাই n প্লাস c। তাহলে এখানে কি হবে, এখানে হবে হচ্ছে sin mx বাই n প্লাস কত c। তাহলে এবার এটা তো উল্টে যাচ্ছে, 180 বাই পাই sin পাই x বাই 180 প্লাস কত c। c is ic, বোঝা গেল। তাহলে এবার এটা থেকে তুমি সিম্পলিফাই একটু করে দিতে পারো, দিস ইজ 180 বাই পাই, এটা থেকে তুমি লিখতে পারো sin x ডিগ্রি প্লাস c, c ইকুয়ালস টু কিন্তু ic, এটা কিন্তু অবশ্যই লিখতে হবে। তাহলে এখানে কিন্তু একটা কথা মনে রাখবে যে ডিগ্রিতে কত কিছু দিলে কিন্তু তোমাকে আগে রেডিয়ানে সেটাকে কনভার্সন কিন্তু করতে হবে। এটা ডিফারেন্সিয়েশনে তোমরা অনেক জায়গায় দেখেছো। তো যেহেতু এখন একটুখানি টাচ থেকে বাইরে, তাই জন্য এই কথাটা মনে করিয়ে দিলাম যে ডিগ্রিতে কোনো কিছু দিলে কিন্তু অবশ্যই তোমাকে সেটাকে রেডিয়ানে কনভার্সন করতে হবে এবং তারপরে তোমাকে ইন্টিগ্রেশন কিন্তু করতে হবে। এই ফর্মুলা cos mx এর ইন্টিগ্রেশন করতে sin mx বাই n। নেক্সট আমি দেখো এই ইন্টিগ্রেশনটা আসছে চলে, এটা কিন্তু এটা শক্ত ইন্টিগ্রেশন নয়। x টু দি পাওয়ার 6 মাইনাস 1, অ্যাকচুয়ালি এটার মানে হচ্ছে x মাইনাস 1 ইনটু x টু দি পাওয়ার 5 প্লাস x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস x প্লাস 1 বাই x মাইনাস 1 dx। x মাইনাস 1 ক্যান্সেল হয়ে গেলে এখানে কত পাওয়া যাবে, x টু দি পাওয়ার 4 সরি x টু দি পাওয়ার 5 x to the power 4 x cube plus x square plus x plus কত 1 dx। x to the power 5 এর ইন্টিগ্রেশন কত, কি ফর্মুলা, x to the power n এর ইন্টিগ্রেশন ফর্মুলা x to the power n plus 1 by n plus 1 plus c। তাহলে এখানে হবে x to the power 5 plus 1 by 5 plus 1 plus x to the power 4 plus 1 by কত 4 plus 1 plus x to the power 3 plus 1 by কত 3 plus 1 4। এখান থেকে সরি এটা হচ্ছে 5 plus 1, তাহলে এখানে 3 থেকে কত 3 plus 1। তারপরে কি, তাহলে প্রত্যেকটা সেপারেট কিন্তু ইন্টিগ্রেশন তোমার কিন্তু করতে হবে।
মাইনাস থাকলে মাইনাস, প্লাস থাকলে প্লাস। তারপরে কি x টু দি পাওয়ার 2 প্লাস 1 বাই কত x টু দি পাওয়ার 2 প্লাস 1। তো এই ফরম্যাটে ইন্টিগ্রেশন করবে। তাহলে বেসিক্যালি ব্যাপারটা কি দাঁড়াচ্ছে, এখানে হচ্ছে x টু দি পাওয়ার 6 বাই 6, এখানে কত আসছে x টু দি পাওয়ার 5 বাই কত 5, x টু দি পাওয়ার 3 থেকে কত পাচ্ছ x টু দি পাওয়ার 4 বাই 4, x স্কয়ার থেকে কি পাচ্ছ x টু দি পাওয়ার 3 বাই কত 3, x থেকে কি পাচ্ছ x স্কয়ার বাই 2, আর 1 এর ইন্টিগ্রেশন কত x প্লাস লাস্টে কত আসছে c। দিস c ইজ ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট, দ্যাট ইজ ic হলো। তাহলে এইখানে ফর্মুলাটা কি ছিল, এটা কিন্তু মনে রাখবে যে x টু দি পাওয়ার n dx, যেখানে n টা কিন্তু কি obviously রেশনাল, সেখান থেকে তুমি তাহলে কি পাবে x টু দি পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 প্লাস কত c। নেক্সট আমি দেখছি, দেখো রুট অফ 1 প্লাস মাইনাস cos x dx, এবং এই ধরনের ফাংশন আমি কিন্তু সবটা করে দেবো না, জাস্ট তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি যে কি করণীয় ব্যাপারটা এরকম থাকলে। রুট প্লাস মাইনাস রুট ওভার অফ 1 প্লাস মাইনাস cos x dx, এটা কি করণীয় দেখো। প্রথমত এই 1 প্লাস মাইনাস 1 প্লাস cos x ইকুয়ালস টু কত 2 cos স্কয়ার x বাই 2, আর যদি এটা হয়ে যায় 1 মাইনাস cos x, এই কিন্তু ফর্মুলাগুলো তোমাদের আবার মনে রাখতে হবে। 1 plus cos x means 2 cos square x by 2, 1 minus cos x means 2 sin square x by 2। তাহলে প্লাস হলে 2 cos square x by 2 পরবর্তী স্টেপে, আর মাইনাস হলে 2 sin square x by 2। আমি একটা তোমাদেরকে এখানে পড়াচ্ছি। তাহলে এটা কি যাচ্ছে রুট 2, যে রুট ওভার অফ x স্কয়ার কি ছিল প্লাস মাইনাস x, হলো রুট 2 প্লাস মাইনাস cos x বাই 2 dx। রুট 2টা কি কনস্ট্যান্ট, সেটা বাইরে বেরিয়ে আসবে, প্লাস মাইনাস cos x বাই 2 dx। তাহলে প্লাস মাইনাসটা তো কনস্ট্যান্ট, এটা তো বাইরে বেরিয়ে আসবে, কি চলে এলো cos x বাই 2 dx। এখন cos mx এর ইন্টিগ্রেশন কত sin mx, m। তাহলে cos x বাই 2 এর ইন্টিগ্রেশন কত sin x বাই 2, এখানে mx, m এর ভ্যালু এখানে কত, m এর ভ্যালু হচ্ছে এখানে হাফ, তাহলে এখানে কত আসবে বাই হাফ প্লাস c। এবার তোমরা সিম্পলিফাই করে নাও, অর্থাৎ এটা গুণ হয়ে গিয়ে কত হয়ে যাবে 2 √2 হয়ে যাবে, 2 √2 sin x বাই 2 প্লাস c। c ইকুয়ালস টু, কিন্তু obviously প্রত্যেক ক্ষেত্রেই বলছি লিখবে ic। তাহলে এটা বুঝতে পারলে যে 1 প্লাস মাইনাস cos x থেকে তুমি কি পাচ্ছ রুট ওভার রুট 2 প্লাস মাইনাস cos x বাই 2 dx। তাহলে এই প্লাস মাইনাস সাইনটা কিন্তু আবশ্যক, যখন রুট থেকে বেরোবে কিন্তু এবারে এটা লেখা অভ্যাস করবে রুট ওভার অফ x স্কয়ার মানে প্লাস মাইনাস x dx। সিমিলারলি এই অঙ্কটাতে আমি এবার আসবো, চলো এটা বুঝি। এখানে আমি মাইনাসটা দেখি, ক্যালকুলেশনটা দেখো, দেখো এই 1 প্লাস sin x, এটা থেকে তোমরা পেতে পারো, মাইনাস থেকে তোমরা কি পাবে দেখো cos স্কয়ার x বাই 2 প্লাস sin স্কয়ার x বাই 2, আর প্লাস মাইনাস sin x মানে প্লাস মাইনাস 2 sin x বাই 2 cos x বাই 2। তাহলে এখান থেকে তোমরা কি পাবে cos x বাই 2 প্লাস মাইনাস sin x বাই 2 তার কত হোল স্কয়ার, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, ঠিক আছে, cos x বাই 2 প্লাস sin x বাই 2 তার কি হোল স্কয়ার। এবার তুমি যখন এর পরবর্তী স্টেপটা তুমি লিখবে, তখন এটা থেকে কি পাবে তুমি রুট ওভার অফ, এটা থেকে তুমি তাহলে কি লিখবে cos x বাই 2 প্লাস মাইনাস, আমি প্লাস মাইনাস ধরি এখনো করে যাচ্ছি, তোমরা সময় মতো প্লাসটা যখন প্রয়োজন হবে তখন
প্লাসটা প্রয়োগ করবে, আর যখন মাইনাসটা প্রয়োজন হবে তোমরা তখন মাইনাসটা প্রয়োগ করবে। তাহলে স্কোয়ারটা যখন বেরোবে তখন শুধু একটি পরিবর্তন, রুট ওভার অফ এক্স স্কোয়ার মানে কি প্লাস মাইনাস এক্স, তাহলে cos x/2 প্লাস মাইনাস কত sin x/2 dx। তাহলে প্লাস মাইনাস চিহ্নটা তোমার বাইরে চলে এলো, তাহলে কি হয়ে গেল cos x/2 dx। তাহলে প্লাস মাইনাস আর এই প্লাস মাইনাস, ঠিক আছে, প্লাস থাকলে প্লাস মাইনাস থাকলে মাইনাস, sin x/2 dx। তোমরা কিন্তু প্লাস থাকলে প্লাসটাকে একবার করতে পারো, আর মাইনাস থাকলে মাইনাসটাকেও আরেকবার আলাদা করে হিসেবটা করবে। কিন্তু এই বাইরে প্লাস মাইনাসটা কিন্তু ম্যান্ডেটরি, কারণ এটা কিন্তু এই রুটের কারণে হয়েছে। কিন্তু এই প্লাসটা এখানে যদি প্লাস থাকে তাহলে এখানে প্লাস, এখানে মাইনাস থাকলে এখানে মাইনাস। তাহলে এখানে কত cos mx এর ইন্টিগ্রেশন sin mx বাই n, এখানে কত মাইনাস cos mx বাই কত n প্লাস c, c ইকুয়ালস টু কত i c। প্লাস মাইনাসটার জন্য চিন্তা করার কোনো কারণ নেই। আবার বলছি, এই প্লাস মাইনাসটা এখানে যে কোনো একটা সাইন থাকলে একটা সাইন, দুটো সাইন থাকলে তো থাকবে না, তাই যে একটা সাইন তোমাদের ক্যালকুলেশনে দরকার হবে সেই একটা সাইনকে কিন্তু তোমরা ইউজ করবে। নেক্সট লাস্ট ফর্ম, এই ধরনের ফর্ম, অর্থাৎ নিচে যদি 1 প্লাস sin x 1 মাইনাস sin x 1 প্লাস cos x 1 মাইনাস cos x এই টাইপের, আমি যে কোনো একটা দেখাবো, যে কোনো একটাই ফর্ম। যদি 1 প্লাস sin x থাকে তাহলে কি হবে, এটা 1 মাইনাস sin x দিয়ে উপর নিচে হয়ে যাবে। যদি এরকম থাকে যে 1 প্লাস cos x, তাহলে উপর নিচে 1 মাইনাস cos x দিয়ে এটা কি হয়ে যাবে, গুণ হয়ে যাবে। তাহলে 1 প্লাস sin x থাকলে উপর নিচে 1 মাইনাস sin x দিয়ে গুণ হবে, আর 1 প্লাস cos x থাকলে উপর নিচে 1 মাইনাস cos x দিয়ে গুণ হবে। One plus sin x into 1 minus sin x, this is 1 minus sin square x. So 1 minus sin square x means cos square x, 1 by cos square x, sec square x dx, sin x by cos square x, sin x by cos x, that is এটা হচ্ছে লিখবে তোমরা sec x tan x dx। আলাদা আলাদা করে দিচ্ছি, 1 by cos square x মানে sec square x dx, এটাকে সেপারেট করে দিচ্ছি। এটাকে যদি একটা স্টেপ তুমি ভাবো, এটা মানে হচ্ছে sec square x minus sec x tan x dx, তাহলে sec square x dx minus sec x tan x dx। তাহলে sec square x dx এর ইন্টিগ্রেশন তোমার জানা আছে tan x, আর sec x tan x এর ইন্টিগ্রেশন জানা আছে sec x প্লাস হচ্ছে c। তাহলে এখানে হচ্ছে tan x আর এখানে হচ্ছে মাইনাস sec x প্লাস c, tan x minus sec x plus c, this c equals to ic। সো এখানে আবার বলছি, যদি তুমি যেটাই থাকবে, যদি তোমার 1 প্লাস sin x থাকে তাহলে উপর নিচে 1 মাইনাস sin x দিয়ে গুণ করতে পারো, যদি এখানে 1 মাইনাস sin x থাকে তাহলে উপর নিচে 1 প্লাস sin x দিয়ে গুণ করতে পারো। এখানে যেমন 1 প্লাস cos x, তাহলে আমি বলবো উপর নিচে 1 মাইনাস cos x দিয়ে মাল্টিপ্লাই করো। যদি এখানে 1 মাইনাস cos x থাকতো তাহলে তোমরা উপর নিচে 1 প্লাস cos x দিয়ে মাল্টিপ্লাই করতে। ফর্মটা কিন্তু এটা। সো আজকের মতো এখানে শেষ করছি। এরপরে এই চ্যাপ্টারের আরো ডিটেইলস কিছু টাফ প্রবলেম নিয়ে আমরা পরের সেশনে আসবো। তোমরা এই ভিডিওটা দেখো এবং দেখে অবশ্যই ফিডব্যাক দিও, ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো, কারণ ইন্টিগ্রেশন শুরু হচ্ছে। আমি আবার বলছি, ইন্টিগ্রেশন প্র্যাকটিসের উপর ডিপেন্ড করে। আমি বেশ কিছু দিন বেশ কিছু টাইপের ইন্টিগ্রেশন নিয়ে আসবো।
সেখানে থাকবে সূত্র বা পদ্ধতি, তার সাথে সাথে ইন্টিগ্রেশনের কিছু স্পেসিফিক টাইপ। কারণ ইন্টিগ্রেশন শুধুমাত্র সূত্রতে নির্ভর করে না, ইন্টিগ্রেশনের কিছু স্পেশাল টাইপ আছে। প্রত্যেক স্পেশাল টাইপের ইন্টিগ্রেশন মানে সেগুলো বেশি ইম্পর্টেন্ট, তো সেগুলো তোমাদেরকে শিখতে হবে, প্রত্যেকটা টাইপকে জানতে হবে। তবে নিয়ে আসবো আমার চ্যানেলে, তোমরা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো আর ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো। আজকের মতো তাই।